নরসিংদী জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া ১৮৪ জন কয়েদি এখনো গ্রেপ্তার হয়নি। এর মধ্যে ৬ জন জঙ্গি রয়েছে। উদ্ধার হয়নি লুট হওয়া ২৯টি আগ্নেয়াস্ত্র সহ ৬,০০০-এরও বেশি গুলি। এলাকার লোকজন বলছেন, ঘটনার পর থেকে তারা আতঙ্কে রয়েছেন। জেল সুপার জানান, পালিয়ে থাকা কয়েদিদের গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধারে তারা কাজ করছেন। মোবারক হোসেনের তথ্য ছবিতে প্রতিবেদন। নরসিংদী জেলা কারাগারে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের সময় পালিয়ে যাওয়া ৬৪২ জন আসামি গ্রেপ্তার ও আত্মসমর্পণ করলেও এখনও ধরাছোঁয়ার বাইরে রয়েছেন ১৮৪ জন কয়েদি। এর মধ্যে জঙ্গি রয়েছে ৬ জন। এছাড়া লুট হওয়া ৫৬টি অস্ত্র উদ্ধার হলেও এখনও পাওয়া যায়নি ২৯টি আগ্নেয়াস্ত্র ও ৫,০০০-এরও বেশি গুলি। এতে করে আতঙ্কে রয়েছেন এলাকার লোকজন। দ্রুত বাইরে থাকা কয়েদিদের গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধারের দাবি তাদের। অস্ত্র নিয়ে যে ধরনের গোলাগুলি হচ্ছে, মানুষ মারা যাচ্ছে, আমাদের একটা সন্দেহ যে ওই যে চুরি যাওয়া অস্ত্রগুলা বা লুট হওয়া অস্ত্রগুলা ওইগুলা দিয়ে এইগুলা করতেছে। তো এটা যদি উদ্ধার না হয় তাহলে আমরা নরসিংদীবাসী সবসময় আতঙ্কের মধ্যে। এই যে সারা দেশে অস্ত্রের ছড়াছড়ি, এগুলি যদি উদ্ধার না হয় মানুষ তো শঙ্কিত। এতগুলা আগ্নেয়াস্ত্র বাইরে এখনো পর্যন্ত মোটামুটি 5 ভাগের 1 ভাগ অস্ত্রগুলি কিছুই উদ্ধার হয়নি। তো এইগুলা বাইরে থাকা মানে তো জনগণের জন্য একটা বিশাল থ্রেট। তারা সমাজের জন্য হুমকি স্বরূপ। আমরা ইতিমধ্যে পুলিশ প্রশাসন, জেলা প্রশাসক মহোদয় সহ আইন শৃঙ্খলা বিভাগের ব্যাপারে কথা বলেছে। আমরা চাই অবিলম্বে অস্ত্রগুলো উদ্ধার। অন্যদিকে জেল সুপার জানান, যারা আত্মসমর্পণ করেনি তাদের দ্রুত গ্রেপ্তার জরুরি। তবে পুলিশ সুপার জানিয়েছেন, আগুনের জন্য কারাগারে বেশ কিছু কাগজ পুড়ে গেছে, যে কারণে তাদের খুঁজে পেতে বেগ পেতে হচ্ছে। তবে এরই মধ্যে বেশ কিছু আসামি গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধার সম্ভব হয়েছে। জেলা প্রশাসনের ঘোষণার পর যারা আসলে সারেন্ডার করে নাই, আমরা ধরে নিতে পারি যে এরা আইনের প্রতি শ্রদ্ধাশীল না। সেক্ষেত্রে এদের দ্রুত জানিয়ে আমরা তালিকাটা বের করার কাজ করছি। জেলা প্রশাসন, আমাদের বিদ্যুৎ জেলা আদালত মহোদয় এটা নিয়ে তৎপর আছেন। আমরা খুঁজে বের করার চেষ্টা করছি আসলে কোন প্রকৃতির বন্দী। একটি আগ্নেয়াস্ত্র মিসিং রয়েছে, যেটা উদ্ধারের জন্য আমাদের বাংলাদেশ পুলিশ সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়মিতভাবে বিভিন্ন তথ্যের ভিত্তিতে আমরা কাজ করে যাচ্ছি। তো ইনশাল্লাহ আমরা আশাবাদী এটা আমরা অদূর ভবিষ্যতে আমরা উদ্ধার করতে সমর্থ হব ইনশাল্লাহ। ২০২৪ সালের ১৯ জুলাই নরসিংদী জেলা কারাগারে হামলা, ভাঙচুর ও আগুন দেওয়ার পর পালিয়ে যায় ৮২৬ জন কয়েদি। লুট হয় ৮৫টি আগ্নেয়াস্ত্র ও ৭,০০০-এরও বেশি গোলা বারুদ। ফারদিন নীরব, ৭১। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রভিসি ও ছাত্র বিষয়ক পরিচালকের পদত্যাগের দাবি ও সন্ত্রাসীদের বিরুদ্ধে আজ লাল কার্ড প্রদর্শন কর্মসূচি পালন করবে শিক্ষার্থীরা। এদিকে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে মামলা করা হয়েছে। বুধবার রাতে কুয়েটের সহকারী রেজিস্ট্রার সাইফুর রহমান বাদী হয়ে খান জাহান আলী থানায় মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাতনামা ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করা হয়েছে। শিক্ষার্থীদের দাবির মুখে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বন্ধ থাকছে ছাত্র রাজনীতি। আর সংঘর্ষের ঘটনায় প্রকৃত দোষীদের খুঁজে বের করতে ৪ সদস্যের তদন্ত কমিটি হয়েছে। এছাড়াও ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সব একাডেমিক কার্যক্রম বন্ধ থাকার সিদ্ধান্ত নিয়েছে কুয়েটের সিন্ডিকেট। এদিকে সংঘর্ষের ঘটনায় নিজেদের নির্দোষ দাবি করে সুষ্ঠু তদন্ত দাবি করেছে ছাত্রদল। কনক রহমানের তথ্য ছবিতে প্রতিবেদন। বুধবার বেলা ১টার পর দাবি পূরণ না হওয়ার প্রতিবাদে কুয়েটের সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসের মূল ভবনে তালা ঝুলিয়ে দেয়। তারা দাবি করে, বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। এ কারণেই তারা উপাচার্য, উপ উপাচার্য ও ছাত্র কল্যাণ পরিচালকের পদত্যাগ চায়। আমাদের যতক্ষণ না পর্যন্ত দাবি মানা হবে ততক্ষণ পর্যন্ত আমরা কেউ হল ত্যাগ করবো না। 5টা দাবি মানার পরে স্যার পদত্যাগ করবে, পদত্যাগের স্বীকার করবে আমাদের কাছে, আমাদেরকে প্রমিস করবে, তারপরে আমরা এখান থেকে শুনবো, তার আগে শুনবো না। শিক্ষার্থীরা আরও জানায়, গত ১১ই আগস্ট সিন্ডিকেট সভায় শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীদের রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করা হয়। তারপরও কিভাবে ছাত্র ও যুবদলের নেতাকর্মীরা ক্যাম্পাসে ঢুকে হামলা করে, এ ঘটনা খুবই অনুপ্রীত। তাই ক্যাম্পাসে ছাত্র রাজনীতি পুরোপুরি নিষিদ্ধের জোরালো দাবি তোলেন তারা।
কুয়েত প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে কোনো রকম সহযোগিতা না করার জন্য দায়ভার গ্রহণ করে বিবৃতি প্রদান করতে হবে। কোনো রকম কোনো ছাত্র রাজনীতি আমরা চাই না। সেই সূত্র ধরেই যে এখনো সেই দাবিটা আমরা আবার এখানে অর্ডিন্যান্স আমরা জারি করার জন্য স্যারদের সামনে অনুরোধ করছি। বিকেল 4:30টায় শিক্ষার্থীরা তাদের দ্বিতীয় দফা প্রেস ব্রিফিংয়ে জানায় তারা এই মুহূর্তে উপাচার্য, উপ উপাচার্য ও ছাত্র কল্যাণ পরিচালককে বর্জন করছে। একই সঙ্গে তাদের উপর থেকে অবরোধ তুলে নিচ্ছে। ব্রিফিংয়ে আরও জানানো হয়, পুরো বিষয়টি জানিয়ে তারা প্রধান উপদেষ্টার কাছে শিগগিরই স্মারকলিপি দেবে। এদিকে সকালে কুয়েটের ঘটনায় শহরে বিক্ষোভ করে ছাত্রদল। খুলনা প্রেস ক্লাবের এক সংবাদ সম্মেলনে ছাত্রদলের নেতারা জানান, এই ঘটনায় তারা দায়ী নয়, কে দায়ী জানতে সুষ্ঠু তদন্ত দরকার। তারাও চান দোষীরা গ্রেপ্তার হোক। যারা উস্কানি দিয়েছেন এবং এই ঘটনায় যারা হামলার সাথে যারা জড়িত ছিলেন তাদেরকে সুষ্ঠু তদন্তপূর্বক সকলকে বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানাচ্ছি। এর আগে বেলা 12টার দিকে কুয়েটের সিন্ডিকেটের জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় আগামী 28শে ফেব্রুয়ারি পর্যন্ত একাডেমিক কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধের সিদ্ধান্তে কঠোর থাকার কথাও জানানো হয়। মঙ্গলবার দুপুর থেকে বিকেল পর্যন্ত কুয়েট ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধের দাবিকে কেন্দ্র করে ছাত্রদল ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের মধ্যে থেমে থেমে সংঘর্ষ হয়। এতে আহত হন শিক্ষার্থী সহ শতাধিক। মনিরা কাজুরি, ৭১। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্র দলের উপর হামলার জন্য শিবির ও বৈষম্য বিরোধী ছাত্রদের দায়ী করলেন দলটির নেতারা। ঢাকা থেকে বৈষম্য বিরোধী আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহর তত্ত্বাবধানে হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছে ছাত্রদল। বিকেলে এক সংবাদ সম্মেলনে ভিডিও ফুটেজের তথ্য তুলে ধরে ছাত্রদল সভাপতি জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের খুলনা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক ওমর ও চিহ্নিত শিবিরের নেতারা এই হামলায় জড়িত। নয়ন আদিত্যের প্রতিবেদন। মঙ্গলবার ক্যাম্পাসে লিফলেট বিতরণ করাকে কেন্দ্র করে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের সাথে বৈষম্য বিরোধী ছাত্রদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। বিকেল থেকে রাত পর্যন্ত দফায় দফায় হামলায় বেশ কয়েকজন আহত হয়। বুধবার থমথমে ক্যাম্পাস বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। বিকেলে এক সংবাদ সম্মেলনে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, প্রকাশ্য গণতান্ত্রিক অধিকার বন্ধ ও মব সংস্কৃতি প্রতিষ্ঠার চেষ্টা চালানো হচ্ছে। গণতান্ত্রিক উপায়কে নানাভাবে কলুষিত করার চেষ্টা চলছে উল্লেখ করে তিনি বলেন, কুয়েটে জামাত শিবিরের নেতাকর্মী ও বৈষম্য বিরোধী ছাত্রদের কিছু শিক্ষার্থী হামলা চালিয়ে ছাত্রদলের ৩ জনকে আহত করে। সাধারণ শিক্ষার্থী ব্যানারের আড়ালে লুকানো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও আন্ডারগ্রাউন্ড রাজনীতির ধারক বাহক ইসলামী ছাত্র শিবিরের গুপ্ত কর্মীরা এবং ক্যাম্পাসে রয়ে যাওয়া ফেসিবাদী নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মীরা বিনা উস্কানিতে ছাত্রদলের সমর্থকদের উপর হামলা চালানো হয়। উল্লেখ্য যে উক্ত সহিংসতায় ছাত্রদলের উক্ত সমর্থকেরা কেবলমাত্র ভুক্তভোগী হিসেবে জড়িত ছিলেন বলেই এখন পর্যন্ত প্রতীয়মান হয়েছে। ছাত্র রাজনীতি থাকবে না বলে প্রচার করছে ছাত্র শিবিরের নেতাকর্মীরা, কিন্তু ছাত্র শিবির ও বৈষম্য বিরোধী ছাত্ররা রাজনীতি করতে পারলে ছাত্রদল কেন পারবে না প্রশ্ন তোলেন এই শীর্ষ নেতা। শিবিরের কমিটি রয়েছে, আমরা যত অবগত রয়েছি, এই শিবির এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যদি ছাত্র রাজনীতি কুয়েটে প্রচলিত থাকতে পারে, তো আমার ছাত্র দলের সমর্থকরা যদি একটি সদস্য ফরম নিয়ে থাকে, এটিকে তারা খুব গুরুতর অপরাধ করেছে। এবং এটির নেতৃত্ব দিয়েছেন খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী আন্দোলনের আহ্বায়ক ওমর ফারুক এবং কেন্দ্রীয়ভাবে সেটি মনিটরিং করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক বা আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। আগামীতে কোনো ক্যাম্পাসে ছাত্রদলের উপর হামলা হলে এর দায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের নিতে হবে বলে মন্তব্য করেন তিনি। বাংলাদেশের আর কোনো শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের বিনা কারণে আমার ছাত্রদলের সমর্থক ও কর্মীদের উপর হামলার ঘটনা ঘটে, তাহলে আমরা আজকের এই সংবাদ সম্মেলন থেকে আপনাদের মাধ্যমে তাদেরকে অবহিত করতে চাই, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে অবশ্যই দায় নিতে হবে। প্রধান উপদেষ্টার সাথে রাজনৈতিক দলের বৈঠকে হাসনাত আবদুল্লাহ কোন দলের হয়ে উপস্থিত ছিলেন সেই প্রশ্ন তোলা হয় এই সংবাদ সম্মেলনে। নয়ন আদিত্য, ৭১, ঢাকা।
জামালপুরের দেওয়ানগঞ্জে ছাত্রলীগের হামলায় 2 শিক্ষার্থী আহতের দাবিতে বিক্ষোভ করেছে ছাত্র জনতা। শিক্ষার্থীরা জানান, বুধবার দেওয়ানগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে পরীক্ষা দিতে যাওয়ার সময় ছাত্রলীগের কর্মীরা তাদের উপর হামলা করে। এতে আহত হন আইয়াদ ও শাহাদাত। পরে এলাকার লোকজন তাদের উদ্ধার করে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হামলার প্রতিবাদে সন্ধ্যায় বিক্ষোভ মিছিল করে ছাত্র জনতা। আগামী 26 জুন থেকে সারা দেশে একযোগে শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা। বুধবার পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। সময়সূচি অনুযায়ী 26 জুন থেকে শুরু হবে লিখিত পরীক্ষা, শেষ হবে 10 আগস্ট। এছাড়াও ব্যবহারিক পরীক্ষা 11 আগস্ট থেকে শুরু হয়ে শেষ হবে 21 আগস্ট। আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক SM কামাল উদ্দিন হায়দারের সই করা রুটিন বুধবার প্রকাশ করা হয়। সংস্কারের নামে কালক্ষেপণ না করে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছেন বিএনপি নেতারা। এছাড়া জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন কোনোভাবেই মানা হবে না বলে জানিয়েছেন তারা। এ সময় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা। নোয়াখালী, সিলেট, কিশোরগঞ্জ, কুষ্টিয়ায় সমাবেশে এই আহ্বান জানান বিএনপি নেতারা। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। সমাবেশে অংশ নিতে সকাল থেকেই মিছিল নিয়ে নোয়াখালীর মাঝদি জজ কোর্টের সামনে জড়ো হন বিএনপি নেতাকর্মীরা। উপজেলা ও পৌরসভার লাখো নেতাকর্মীর উপস্থিতিতে কানায় কানায় ভরে যায় সমাবেশ স্থল। একে একে সমাবেশে যোগ দেন বিএনপির কেন্দ্রীয় নেতারাও। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সংস্কারের গল্প বলে নির্বাচন নিয়ে সময় ক্ষেপণের সুযোগ নেই। নতুন বাংলাদেশ নির্বাচনের মাধ্যমে করতে হলে এই সরকারের প্রয়োজনীয়তা আছে। সেই জন্য আমরা সমর্থন দিয়েছি, সমর্থন দিয়ে যাচ্ছি। কিন্তু তারা যদি মনে করে সেই দায়িত্ব থেকে সরে গিয়ে একটি নির্বাচিত সংসদের জায়গায় তারা উপবিষ্ট হয়েছে, এর চেয়ে বড় ভুল আর কিছু হবে না। সমাবেশে বক্তারা আরো বলেন, জাতীয় নির্বাচনের আগে যারা স্থানীয় নির্বাচন চাইছে তারা ডাবল স্ট্যান্ড নিয়েছে। এ সময় তারা আওয়ামী লীগ ও তাদের দোসরদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান। এখন কিছু লোক ডলার, ইউরো, রিয়াল নিয়ে আমাদের ইমান কিনতে চায়। আপনারা আওয়ামী লীগের পুনর্বাসন করতে চান পার্লামেন্ট নির্বাচনের আগে, পরবর্তী পার্লামেন্ট নির্বাচনে আওয়ামী লীগকে ক্ষমতা আনতে চান বা বিরোধী করতে চান, এটাও নাকি অতি শীঘ্রই নির্বাচন দিয়ে একটি স্বচ্ছ নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করবেন, যাতে বাংলাদেশের মানুষ আজীবন আপনাকে মনে রাখে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেটেও বিএনপির গণসমাবেশ হয়েছে। সমাবেশে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, সবার সমর্থনে এই সরকার তৈরি হয়েছে, তারপরও দ্রব্যমূল্য কমাতে ব্যর্থ তারা, তাই দায়িত্বপ্রাপ্তদের অব্যাহতি দেওয়ার আহ্বান জানান তিনি। আকিজ গ্রুপের বসিরকে কেন আপনারা উপদেষ্টা পরিষদে নিয়েছেন? কেন তাকে বাণিজ্য উপদেষ্টায় নিয়েছেন? তাকে বলেন জিনিসপত্রের দাম কমাতে হবে রমজান শুরু হওয়ার আগে, না হলে তোমার উপদেষ্টা পদ থেকে তোমাকে বরখাস্ত করা হবে। পিরোজপুরের কেন্দ্রীয় শহীদ মিনারে বিএনপির জনসমাবেশ হয়েছে। এ সময় বিএনপি নেতারা বলেন, সংস্কারের প্রয়োজন আছে, তবে তা নিয়ে টালবাহানা সহ্য করা হবে না। কুষ্টিয়ায় জেলা সমাবেশে ফ্যাসিস্ট আওয়ামী লীগকে প্রতিষ্ঠার ষড়যন্ত্র প্রতিহত করার ঘোষণা দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু। কুষ্টিয়া শহরের নিশান মোড়ে একতা মাঠে অনুষ্ঠিত এই সমাবেশে ঢল নামে হাজারো নেতাকর্মীর। মুনিরা গাজুরি, একাত্তর। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে কিশোরগঞ্জ জেলা বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হয়। বুধবার বিকেল 4টায় কিশোরগঞ্জ সদরের পুরাতন স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত হয় এই সমাবেশ। এতে প্রধান অতিথির বক্তব্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান। সমাবেশে সভাপতিত্ব করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি মোহাম্মদ শরীফুল আলম। এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ ওয়ারেস আলী মামুন, আবু ওয়াহাব আকন্দ সহ আরো অনেকেই। যারা এইসব করতেছেন তাদেরকে বলছি সাধু সাধু
মানুষের দয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে 2/3 উপরে মেজরিটি পাবে ইনশাআল্লাহ। কেউ রংপুরের পীরগাছা উপজেলায় দীর্ঘ 19 বছর পর উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন। এই সম্মেলনে বিএনপির উপজেলা কমিটির গুরুত্বপূর্ণ 5টি পদে 17 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর এই নির্বাচনীকে ঘিরে জনগুরুত্বপূর্ণ এলাকা ও মোড়গুলো প্রার্থীদের পোস্টারে সাজানো ছিল। উপজেলার রহিমউদ্দিন ভরসা মহিলা ডিগ্রি মহাবিদ্যালয় হলরুমে ভোট দেন পীরগাছার 9 ইউনিয়নের 639 জন কাউন্সিলর। একই মঞ্চে সকল প্রার্থী একত্রিত হয়ে আগামী 2 বছরের জন্য তাদের পছন্দের নেতা নির্বাচন করেন। এই সম্মেলনের প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক। বাংলাদেশের জামাতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে যশোরের সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে জামাত। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার বিকেলে যশোর টাউন হল ময়দানে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথির বক্তব্য জেলা আমির অধ্যাপক গোলাম রসুল বলেন, ফ্যাসিবাদের পতনের পর বিভিন্ন দলের নেতারা মুক্তি পেলেও জামাত নেতা আজহারুল ইসলাম মুক্তি পাননি। বর্তমান সরকারের মধ্যে লুকায়িত ফ্যাসিস্টের দোসররা তাকে মুক্তি দিচ্ছে না বলেও দাবি করেন তিনি। সমাবেশের শেষে একটি মিছিল বের করা হয়। মিছিলটি শহরের দড়াটানা চৌরাস্তা RN রোড হয়ে মনিহার বাস স্ট্যান্ডে গিয়ে শেষ হয়। মুন্সিগঞ্জে মৌসুম শুরুর আগেই আলু সংরক্ষণ হিমাগারের ভাড়া হঠাৎ করেই 60% বাড়িয়ে দিয়েছে কোল্ড স্টোরেজ মালিকরা। এতে বিপাকে পড়েছেন আলু চাষিরা। তারা বলছেন, এবার গতবারের চেয়ে বেশি জমিতে আলু চাষ ও বাম্পার ফলন হলেও বীজ, সার, কীটনাশক, মজুরি ও জমির ভাড়া বৃদ্ধির কারণে উৎপাদন খরচ দ্বিগুণ বেড়েছে। তার উপর হিমাগার ভাড়া বেড়ে যাওয়ায় লাভের সম্ভাবনা কমে গেছে। এই সমস্যার সমাধানে বিদেশি রপ্তানি কিংবা আলু বহুমুখী ব্যবহার বাড়ানোর তাগিদ দিয়েছেন চাষিরা। জসিমউদ্দিন দেওয়ানের তথ্য ছবিতে প্রতিবেদন। উত্তরবঙ্গের আলু দিয়ে মুন্সিগঞ্জের আলু সংরক্ষণের হিমাগারে আনুষ্ঠানিক আলু আমদানি শুরু হবে চলতি মাসের শেষ সপ্তাহে। মধ্য মার্চে হিমাগারে আসতে শুরু করবে মুন্সিগঞ্জের আলু। এবার জেলায় আলুর বাম্পার ফলন হয়েছে। চাহিদা বাড়বে ভেবে মুন্সিগঞ্জ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন প্রতি কেজি আলু সংরক্ষণে 60% ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এতে কেজি প্রতি আলু সংরক্ষণে পড়বে 8 টাকা, যা গত মৌসুমের তুলনায় 3 টাকা বেশি। আলু চাষিরা বলছেন, চলতি মৌসুমে বাম্পার ফলন হলেও বীজ, সার, কীটনাশক, মজুরি ও জমির ভাড়া বৃদ্ধির কারণে গত বছরের চেয়ে এবার উৎপাদন খরচ দ্বিগুণ বেড়েছে। এখন হিমাগারের ভাড়া বেড়ে যাওয়ায় লোকসানের ঝুঁকি বাড়ল। আলু উঠানো, লেবার খরচ, আমাদের খরচ, বিদ্যুৎ খরচ, এভরিথিং যা কিছু আছে সব কিছুই বেড়ে গেছে। এখন এটার উপর নির্ভর করে এখন মালিকরা যে সিদ্ধান্ত দিবে আমাদেরকে সেই সিদ্ধান্ত। এরকমই 10-15 টাকা 20 টাকা বাড়তে পারে, যেহেতু বিদ্যুৎ বিল একবার বাড়াইছে। আর সাধারণত আমরা আশেপাশে স্টোরগুলো থেকে আমাদের স্টোরে 10 টাকা কমই থাকে। এখন দুশ্চিন্তার উৎপাদনে মানে দুশ্চিন্তার থেকে আমাদের যদি রক্ষা পাওয়া একমাত্র সরকার আমাদের হস্তক্ষেপ করতে পারে। যদি আমরা কৃষক মাইর খাই তো সামনে তো আমরা আবাদ করতে পারবো না, আবার সংকট দেখা দিব। আর এই সংকট দেখা গেলে আবার এলসি করে আলু আনতে হবে। আলুর বহুমুখী ব্যবহার বাড়ানো ও রপ্তানি শুল্ক কমিয়ে আলু রপ্তানি বৃদ্ধিতে সরকারি পদক্ষেপের দাবি তুলেছে জেলা আলু চাষি ও ব্যবসায়ী কল্যাণ সমিতি। ভারত পার্শ্ববর্তী দেশ, তারা এক্সপোর্ট করলে 40% আপনার সরকার থেকে ট্যাক্স ফ্রি রিটার্ন পায়, ইনসেন্টিভ পায়। আর আমরা বাংলাদেশে যদি আমরা এক্সপোর্ট করতে যাই তা আমাদের ইনসেন্টিভ হলো মাত্র 20%। এই 20% তুলতে গেলেও আবার 5% খাইয়া ফেলায়। তো এখন এইভাবে তো আমরা এক্সপোর্ট করতে ভারতের সাথে কুলিয়ে থাকতে পারি না। বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন সভাপতি বলছেন, ভাড়া নির্ধারিত করে দিলেও নির্ধারিত ভাড়ার চেয়ে কমে কোনো স্টোরেজ মালিক চাইলে ভাড়া দিতে পারবেন। বীজ আলু বিএটিসি এর দাম 58 টাকা, সেই বীজ আলু যদি 108 টাকা বিক্রি করে, তো বিএটিসি কি করেছে, তারপরে জেলা প্রশাসন কি করেছে, উপজেলা প্রশাসন কি করেছে, কিন্তু আলু বীজের দাম বেশি, জমির মূল্য বেশি, সারের দাম বেশি, এই বিষয়টা আমার দেখতে পড়ে না। আলু সংরক্ষণের জন্য দেশে 360টি হিমাগার রয়েছে, যার মাঝে মুন্সিগঞ্জে আলু সংরক্ষণ হিমাগার রয়েছে 56টি। হাসান আহমেদ, 71। সুযোগ সুবিধা না বাড়ায় চট্টগ্রাম মেডিকেলে পর্যাপ্ত সেবা পাচ্ছেন না ক্যান্সার আক্রান্ত রোগীরা। অথচ চট্টগ্রাম মেডিকেলের রেডিওথেরাপি বিভাগে
গত এক বছরে ক্যান্সার আক্রান্ত 20,000 রোগী এসেছেন চিকিৎসা নিতে। কর্তৃপক্ষ জানায় প্রতি বছর ক্যান্সার আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় সরকার চট্টগ্রামে একটি আলাদা ক্যান্সার ইউনিট করার উদ্যোগ নিলেও একাধিকবার সময় বাড়িয়েও শেষ হয়নি। এখন দাবি উঠেছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পূর্ণাঙ্গ ক্যান্সার ইউনিট বসানোর। আরও জানাচ্ছেন রাজীব বড়ুয়া। চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কৃষক মান্নান মিয়া গত এক বছর যাবৎ ফুসফুসের ক্যান্সারের চিকিৎসা নিতে প্রতি মাসে একবার চমেক হাসপাতালে আসেন, কিন্তু পর্যাপ্ত সুবিধার অভাবে কেমো দিতে হয় প্রাইভেট হাসপাতাল বা ক্লিনিকে। এতে চিকিৎসা ব্যয় নিয়ে দুশ্চিন্তায় তার পরিবারের সদস্যরা। মান্নান মিয়ার মতো আরও অনেকেই প্রতিদিন আসেন এই মেডিকেলে ক্যান্সারের চিকিৎসা নিতে, কিন্তু হাসপাতালে পর্যাপ্ত জনবল ও মেশিনের অভাবে ঠিকমতো চিকিৎসা সেবা পান না। বাইরের মেডিকেল থেকে কেমো দিতে হয়, যদি এখানে কেমো দেওয়ার ব্যবস্থা থাকতো তাহলে আমাদের জন্য অনেক সুবিধা হতো আর কি। চট্টগ্রাম মেডিকেলে যে পরিমাণ রোগীর সংখ্যা আছে সেই পরিমাণ ডাক্তার এবং জনবল নেই এবং আলাদা আসলে একটা ইউনিট প্রয়োজন। যে হিসেবে রোগী আছে এই হিসেবে জায়গা নাই, যদি একটা জায়গা করে দেয়, একটা ইউনিট করে দেয় সরকার, আমাদের জন্য ক্যান্সার রোগীদের জন্য খুব ভালো হয়। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের রেডিওথেরাপি বিভাগের প্রধান ডাক্তার সাজ্জাদ ইউসুফ বলেন, প্রতিদিন আউটডোর ও ইনডোর মিলিয়ে অন্তত 150 জনকে ক্যান্সারের চিকিৎসা দেওয়া হয়। শয্যা ও আধুনিক মেশিনের অভাবে অনেক রোগীকে চিকিৎসা না দিয়ে ফেরত পাঠানো হয়। এই অবস্থায় দ্রুত মেশিন বসানো এবং আলাদা ইউনিটের কাজ শেষ করার দাবি জানান। আমাদের এখানে 40টা বেড, 40 থেকে 42টা বেড, এখানে প্রায় 40 থেকে 50 জন রোগী ফেরত যায় প্রতিদিন। আর কেমোথেরাপি, ডে কেয়ার কেমোথেরাপি, এটা ডে কেয়ার কেমোথেরাপি তো আসলে 3টা পর্যন্ত অফিস টাইম পর্যন্ত চালু থাকে। ডে কেয়ার কেমোথেরাপি 15টা দিয়ে আরও 15টা ফেরত যায়। 180 শয্যার ক্যান্সার ইউনিট স্থাপন প্রকল্পের কাজ শুরু হয়েছে নির্ধারিত সময়ের 2 বছর পর 2021 সালে। এরই মধ্যে গত বছরের ডিসেম্বরে প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা থাকলেও প্রকল্পের মেয়াদ আরও 6 মাস বাড়ানোর আবেদন করে গণপূর্ত দপ্তর, কিন্তু বাড়তি 6 মাসেও এই কাজ শেষ হওয়া নিয়ে সংশয় রয়েছে। এই প্রজেক্টটা 2022 সালে শেষ করার কথা ছিল, কিন্তু বিভিন্ন পরিস্থিতির কারণে এটা আমরা সময় বাড়িয়েছি যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ক্রমে। এখন যেটা আমাদের এই বছরের জুন পর্যন্ত আমাদের এটা হস্তান্তরের সময়। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে কয়েক দফা সময় বাড়ানোর পরও ইতিমধ্যে আরও 6 মাস বাড়তি সময় নিয়েছে নির্মাণকারী সংস্থা, কিন্তু আদতে আগামী 1 বছরেও এটির নির্মাণ কাজ শেষ হবে না। আরও 6 মাসের জন্য এক্সটেনশন চেয়েছে এই 2025 সালের জুন পর্যন্ত, কিন্তু এর মধ্যে ওরা হ্যান্ড ওভার করতে পারবে কিনা আমাদের সন্দেহ আছে। 227 কোটি টাকা ব্যয়ে নির্মিত 17 তলা বিশিষ্ট ভবনটিতে 180 শয্যার ক্যান্সার ইউনিটের পাশাপাশি থাকবে 165 শয্যার কিডনি ডায়ালাইসিস ও 115 শয্যার কার্ডিয়াক বিভাগ। রাজীব বড়ুয়া, 71, চট্টগ্রাম। জয়পুরহাট পৌর বাজারের ভবনের অবস্থা জরাজীর্ণ। দেয়াল ও ছাদের পলেস্তারা খসে পড়েছে, অনেক বিম ফেটে গেছে। এতে ঝুঁকি নিয়ে ব্যবসা করছেন ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা। তাদের দাবি, ইজারাদারদের মাধ্যমে পৌর প্রশাসন শুধু টাকা নেয়, কিন্তু বাজারের উন্নয়নের কোনো পদক্ষেপ নেয় না। মোয়াজ্জেম হোসেনের তথ্য ছবিতে প্রতিবেদন। 2 যুগ আগে জয়পুরহাট শহরের ভেতর এই বাজারটি নির্মাণ করে পৌর প্রশাসন। এরপর থেকে এলাকার মানুষের কাছে এটি একমাত্র ভরসা। এলাকাবাসী বলছেন, দীর্ঘদিন ধরে সংস্কার না করায় ভবনের ছাদ এখন বেহাল। পিলারগুলোর পলেস্তারা খসে পড়ে লোহার রড বের হয়ে আছে। এতে ঝুঁকি নিয়ে ব্যবসা করছেন ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা। আমাদের বাজারে বেহাল অবস্থা, আমাদের এই যে ওয়াল ফাটে গেছে, ছাদ ফাটে গেছে, কাস্টমারের মাথায় ছাদ টুকরা পড়ে যাচ্ছে। কাস্টমার আসে, পাও পিছলে পড়ে যায়। আমার এই বুঝতে একটা সংসার করে দিলে আমার সবগুলো টিন নাই, আসলে টিন দিয়ে পানি পড়ে। ময়লা আবর্জনা ফেলে রাখা হচ্ছে যত্রতত্র। বিশাল এলাকা নিয়ে গঠিত হলেও এখানে পানি নিষ্কাশনের নালা নেই। এতে প্রায় সময় দেখা যায় জলাবদ্ধতা। মেঝের অবস্থাটা খুব অস্বাস্থ্যকর, দাঁড়ানো যাচ্ছে না, পড়ে যাওয়ার মতো অবস্থা হচ্ছে। রাস্তায় হাঁটা যায় না, এগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্নতা দরকার। মানে মাছের পরিবেশটা অত ভালো না। ব্যবসায়ীদের দাবি, ইজারাদারের মাধ্যমে পৌর প্রশাসন শুধু টাকা নেয়, কিন্তু বাজারের উন্নয়নের কোনো পদক্ষেপ নেয় না। আমরা দোকান ভাড়া, ভ্যাট ট্যাক্স সবই দেই, রাস্তা দেই, কিন্তু আমাদের মার্কেটের সংস্কারটা করা অতীব জরুরি। কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, তারা যেন এই বাজারটা উন্নয়নের জন্য পদক্ষেপ গ্রহণ করে। নির্বাহী কর্মকর্তা বলছেন, ঝুঁকিপূর্ণ ভবনটি সংস্কারে দ্রুতই উদ্যোগ নেবেন তারা। আমরা জেলা পরিষদের মিটিং এ এই বাজার এবং মাছুয়া বাজার এর সাথে আরো আরেকটি বাজার, আমাদের মাছের যে আড়ত যেটা খন্দনপুরে,
সেই বাজার, এই দুটো বাজারকে আমরা সংস্কারের জন্য আমরা প্রয়োজনীয় অর্থ বরাদ্দের সংস্কার রেখে আমরা রেজুলেশনে সিদ্ধান্ত গ্রহণ করেছি। পৌরসভার এই বাজারে প্রতিদিন কোটি টাকার লেনদেন হয়, যেখানে প্রতিদিন ভিড় করেন হাজারের বেশি ক্রেতা। আব্দুল আল মামুন, ৭১। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোয়াজ্জেম হোসেন। মোয়াজ্জেম, পৌর বাজারের বর্তমান অবস্থা জানাবেন, ব্যবসায়ীরা কি বলছেন এবং এই বিষয়ে প্রশাসন কি কোনো ব্যবস্থা নিয়েছে কিনা, কি তথ্য আছে আপনার কাছে? ধন্যবাদ আপনাকে। আপনি প্রতিবেদনে যেমনটি বলছিলেন, এই জয়পুরহাটের মাছ বাজারটির বর্ণনা আসলে এই ২-১ মিনিট আসলে করা খুবই অসম্ভব। এত বেহাল অবস্থায় এই মাছ বাজারটি, আপনাকে বলে রাখি যে এই মাছ বাজারটি পাকিস্তান আমল থেকেই কিন্তু এই মাছ বাজারটি জয়পুরহাট শহরের 0 পয়েন্টে। আপনি প্রথমে এই মাছ বাজারটির আমি যদি বলি যে মাছ বাজারটির নাম ছিল মাছুয়া বাজার, এরপরে মাছ বাজার, এবং এর পরবর্তীতে 2091 সালে কিন্তু এই মার্কেটটির নাম দেওয়া হয় সাহেব বাজার, এবং এখানে তখনই কিন্তু এটা আধুনিকায়ন করা হয়। এখানে আধুনিকায়ন করা এমন ভাবে করা হয়েছে যে এই আধুনিকায়ন কিন্তু মিনিমাম 100 বছর থেকে 90 বছর পর্যন্ত হওয়ার কথা, কিন্তু এইটা কিন্তু 30 বছর থেকে 25 বছরের মধ্যেই কিন্তু এরা জরাজীর্ণ অবস্থা হয়েছে। আমি এখন মাছ বাজারে যে মাছ যেটা আছে সেটা যদি আছি, সেটার বেহাল অবস্থা। এখানে এমন কোন ব্যবসায়ী এবং মাছ ক্রেতারা যখন কিনতে আসে, এমন ব্যক্তি নাই যে এই মাছ বাজারে মাছ কিনতে এসে বাসায় যে সেই কাপড়গুলো পরিষ্কার করতে হয় না, এমনই কাদা পানি এখানে জরাজীর্ণ অবস্থা। আমি যদি এই মাছ বাজারে যদি চিত্র একটু বলে থাকি যে এই মাছ বাজারটা কিন্তু শহরের মাঝখানে, এই মাছ বাজারের কিন্তু একেবারে স্বয়ং পৌরসভা রয়েছে, ভূমি অফিস রয়েছে, এখানে মসজিদ রয়েছে, এর চতুর্থ সাইড দিয়ে কিন্তু রয়েছে হলো মুদির দোকানগুলো, এবং এরপরে রয়েছে আপনার মুরগির শেড, মাছ শেড এবং মুরগির শেড। এই মুরগির শেডের ব্যাপারে যদি আমি আপনাকে বলে রাখি যে মুরগির শেডে যে ঢুকলে 2 মিনিটের মধ্যে নিঃশ্বাস বন্ধ হয়ে মারা যাবে, এমনই দুর্গন্ধর মধ্যে এখানে মুরগি বেচা কিনা হচ্ছে, এবং ইঁদুরের যে খাল করে ফ্লোর গুলো নষ্ট করে দিয়েছে। আর মাছ বাজারের কথা তো আপনাকে বললাম, মাছ বাজারে এত কাদা পানির মধ্যে এবং ড্রেনেজ ব্যবস্থা না থাকার কারণে দুর্গন্ধ এবং অস্বাস্থ্যকর পরিবেশে কিন্তু এখানকার মাছ ব্যবসায়ীরা মাছ ব্যবসা করছে এবং ক্রেতারা কিন্তু মাছ কিনতেছে। আপনাকে আরেকটু বিষয় জানা রাখি, এই যে কিছুদিন আগে কিন্তু আমরা এই মাছ বাজারটা এত দুর্গন্ধ এবং হওয়ার কারণে কিন্তু আমাদের যে শহরে যে মেন রাস্তা রয়েছে, এখানে কিন্তু মাছ বাজারের ব্যবসায়ীরা কিন্তু মাছ বিক্রি করতেছিল, কিন্তু এখানে যানজট, মাছ বিক্রি করার কারণে যানজটের সৃষ্টি হওয়ার কারণেই কিন্তু এই মাছ বাজারে বৈষম্য ছাত্র আন্দোলনের পরে কিন্তু তাদের এই মাছ বাজারকে কিন্তু বাধ্য করে এই মোয়াজ্জেম, আপনি সঙ্গেই থাকুন। আপনি জানাচ্ছিলেন জয়পুরহাট থেকে পৌর বাজারের ভবনের জরাজীর্ণ অবস্থা। পটুয়াখালীর রাঙামাটির ছোট 22 ইউনিয়নের দুর্গম দ্বীপ চরঞ্জির, যে চরে জনবসতি আছে কিন্তু নেই কোনো মৌলিক নাগরিক সুবিধা। এমনকি প্রাকৃতিক দুর্যোগ বা ঘূর্ণিঝড়ে আশ্রয় কেন্দ্র নেই, বিশুদ্ধ পানি ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থার সংকট রয়েছে। এছাড়া শিশুদের লেখাপড়ার জন্য নেই কোনো শিক্ষার প্রতিষ্ঠান। উন্নয়ন কর্মীরা বলছেন, চরঞ্জিরের মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে সরকারি উদ্যোগ প্রয়োজন। কামরুল হাসানের তথ্য ছবিতে প্রতিবেদন। পটুয়াখালীর রাঙাবালি উপকূলে 3 দিকে নদী ও দক্ষিণে সাগর মোহনায় জেগে ওঠা বিচ্ছিন্ন দ্বীপ চরনজির, যে চরে যাতায়াতের জন্য একমাত্র নৌপথই ভরসা। চরনজিরে বাস করেন কৃষি ও মৎস্যজীবী প্রায় 200 পরিবার। ভৌগোলিকভাবে বিচ্ছিন্ন হওয়ায় তারা সব ধরনের নাগরিক সুযোগ সুবিধা থেকেও বিচ্ছিন্ন। বিশুদ্ধ পানির জন্য পুরো চরে 6 থেকে 7টি গভীর নলকূপ থাকলেও জনসংখ্যা অনুপাতে তা পর্যাপ্ত নয়। নেই স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থাও। লেখাপড়া কোনো কিছুই শিখাইতে পারতে আছে না, অনেক কষ্টে আমরা আছি। কোনো স্কুল নাই, মাদ্রাসা নাই, আমার ছেলে মেয়ে জাগরে বিয়ে থা করাইছি, এগুলো কোনো শিক্ষা বিদ্যা থেকে নিতে পারতেছি না। সরকারি স্কুল নাই, প্রাইমারি স্কুল নাই, একটা মাদ্রাসা নাই, একটা টিকা কেন্দ্র নাই, একটা সাইক্লোন শেল্টার নাই। এই দ্বীপটা হচ্ছে কোনো বেড়িবাঁধও নাই। শিশুদের লেখাপড়া করার জন্য নেই কোনো স্কুল,
তাই শিক্ষার অধিকার বঞ্চিত সেখানকার শিশুরা। মাদ্রাসা স্কুল থাকলে সবাই লেখাপড়া করতে পারতো, সবারই অনেক স্বপ্ন ডাক্তার হইতে, ইঞ্জিনিয়ার হইতে। তো আমরা কি করব, যে এখানে স্কুল কলেজ নাই, আমরা কোথায় যেয়ে পড়বো? আমাদের তো ফ্যামিলি সবাই এখানেই থাকে। প্রাকৃতিক দুর্যোগ বা ঘূর্ণিঝড়ের আভাস পেলেই আটকে ওঠেন এখানকার বাসিন্দারা। নেই কোনো আশ্রয়কেন্দ্র, নেই প্রাথমিক চিকিৎসার ব্যবস্থাও। দুর্যোগ হলে তা ওই বড় বড় মানে অনেক দূরে দূরে যাওয়ার লাগে, ধারে কাছে যাওয়া থাকার কোনো সুবিধা দেখি না। কোথায় যাবো, কি করবো? ছেলে মেয়ে নিয়ে গাছের মাথায় থাই কেউ। এদেশে একটা সাইকেল সেন্টার নাই, বন্যা হইলে অনেক দুর্ভিক্ষ আমাদের এই এলাকা থেকে। চরনজিরে বেসরকারি সংস্থা জাগো নারী প্রদীপ্ত নামে একটি প্রকল্প পরিচালনা করছে। এর কর্মকর্তা জানান, চরের মানুষের জীবনমান উন্নয়নে স্থায়ী সরকারি উদ্যোগ প্রয়োজন। বিনীতভাবে অনুরোধ করবো আমাদের সরকার বাহাদুরের কাছে, যাতে এই এলাকায় অতি সত্বর একটি অন্তত কমিউনিটি ক্লিনিক নির্মাণ করে এবং ছোট ছোট কচিকাঁচা ছেলে মেয়েদের জন্য একটি স্কুল নির্মাণ করে। তবে চরনজিরবাসীর প্রাথমিক শিক্ষা, স্যানিটেশন সহ নানা বিষয়ে সরকার কাজ করছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। স্বাস্থ্যসম্মত স্যানিটেশন এবং সুপেয় পানির ব্যবস্থার বিষয়টা আছে, সেটার জন্য আমরা ইতিমধ্যে কিছু ব্যবস্থা নিয়েছি। আশা করি এই জিনিসগুলো ধীরে ধীরে সমাধান হয়ে যাবে। 70-এর দশকে চরটি জেগে উঠলেও এখানে জনবসতি গড়ে ওঠে 90-এর দশকে। চরটিতে এখন প্রায় 1000 মানুষ বাস করছেন। হাসিবা আলী বর্ণা, 71। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল হাসান। কামরুল, কি অবস্থা দেখছেন সেখানে? এ বিষয়ে প্রশাসন কি বলছে জানাবেন। জি তিশা, আপনি প্রতিবেদনটি দেখছিলেন। আসলে দক্ষিণ পূর্বে তেতুলিয়া, উত্তর পশ্চিমে বুড়োগরঙ্গ নদী, আর এর মাঝেই চরনজির নামক বিচ্ছিন্ন চরের অবস্থান। যে চরের বাসিন্দাদের একমাত্র যোগাযোগ ব্যবস্থা নৌপথ নির্ভর। চরের বাহিরে যেখানেই যেতে হোক না কেন, পার্শ্ববর্তী এলাকা অথবা উপজেলা সদর পাড়ি দিতে হবে নৌপথ। আর এই নৌপথ নির্ভর জনপদের মানুষের সবচেয়ে বড় সমস্যা আসলে যোগাযোগ ব্যবস্থা। যেখানেই যেতে হোক তাদের নৌপথেই যেতে হয়, এমনটি কিন্তু প্রতিবেদনও আপনি দেখছিলেন। এ চরের মানুষের সবচেয়ে বড় সমস্যা হলো লেখাপড়ার জন্য নেই শিক্ষা প্রতিষ্ঠান, প্রাকৃতিক দুর্যোগ কিংবা ঘূর্ণিঝড়ের সময় আশ্রয় নেওয়ার জন্য নেই কোনো সাইকেল সেন্টার, জলোচ্ছ্বাস থেকে রক্ষার জন্য নেই বেড়িবাঁধ, প্রাথমিক চিকিৎসার জন্য নেই স্বাস্থ্যকেন্দ্র, বিশুদ্ধ পানির জন্য নেই গভীর নলকূপ পর্যাপ্ত, এবং স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থার জন্য এখানে পর্যাপ্ত সুযোগ সুবিধা নেই। এই নেই আর নেই মাঝেই বেঁচে আছেন এখানকার বাসিন্দারা। তাদের ভাষ্য যে চরনজিরে প্রায় 2 শতাধিক পরিবার রয়েছে, তাদের প্রায় সবাই কৃষি ও মৎস্য পেশার উপর নির্ভরশীল। চরের বাসিন্দারা বলছেন, চরটি ভৌগোলিকভাবে বিচ্ছিন্ন হয় সেখানকার মানুষেরা নাগরিক নানান সুযোগ সুবিধা থেকেও বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। এবং চরের বাসিন্দারা বলছেন, নদী ঘেরা এই চরের চারপাশে পানি থই থই করলো তা লবণাক্ত, বিশুদ্ধ পানির বড়ই অভাব। হাতে গোনা 6-7টি গভীর নলকূপ আছে, কিন্তু জনসংখ্যা অনুপাতে তা পর্যাপ্ত নয়। চরের বাসিন্দারা আরো বলছেন, নেই স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থা। এ কারণে ডায়রিয়া, সর্দি, কাশি সহ নানা রোগবালাই 12 মাসে ভুগছেন এখানকার মানুষ। শিশুদের লেখাপড়া করার জন্য নেই কোনো স্কুল মাদ্রাসা, তাই শিক্ষার আলো থেকে সেখানকার বহু শিশু বঞ্চিত। অন্তত 200-রও বেশি শিশু রয়েছে যে শিক্ষার আলো থেকে তারা বঞ্চিত রয়েছেন। এ কারণে পরিবারের সঙ্গে কেউ হচ্ছে কৃষিকাজের সঙ্গী, কেউ হচ্ছে নদীতে মাছ ধরাকে কেন্দ্র করে পেশা হিসেবে বেছে নিয়েছে। এছাড়া প্রাকৃতিক দুর্যোগ কিংবা ঘূর্ণিঝড়ের সময় আশ্রয় নেওয়ার জন্য এই চরে নেই সাইকেল শেল্টার, জলোচ্ছ্বাস থেকে রক্ষার জন্য নেই বেড়িবাঁধ, আর প্রাথমিক চিকিৎসার জন্য নেই কোনো স্বাস্থ্যকেন্দ্র কিংবা কমিউনিটি ক্লিনিক। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হাসানের সঙ্গে এই বিষয়ে আমার কথা হয়েছে। তিনি বলেছেন যে কামরুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি এই বিষয়ে আরো খোঁজখবর রাখতে থাকুন। বিলুপ্তির হাত থেকে মাতৃভাষা রক্ষা করতে 4 জেলার হাজং গ্রামে বিনামূল্যে হাজং ভাষা শেখাচ্ছেন নেত্রকোনার শিক্ষার্থী অন্তর হাজং। দুর্গাপুরের এই শিক্ষার্থীর দাবি, হাজং ভাষার শব্দ লিপিবদ্ধ করে প্রাক প্রাথমিকের পাঠ্যপুস্তক তৈরি করা হোক। অন্তর হাজংয়ের এমন উদ্যোগে সাড়া দিয়েছেন হাজং আবাল বৃদ্ধ বনিতা। সংবাদদাতা রাজেশ গৌড়ের তথ্যের ছবিতে প্রতিবেদন।
নেত্রকোনার দুর্গাপুরের পাহাড়ি কুল্লাগড়া ইউনিয়নের খুজিগড়া গ্রামের কৃষকের ছেলে অন্তর হাজং। মাতৃভাষা হাজং ভাষার জন্য পরম মমতা রাখেন অন্তরে। 6 বছর ধরে নেত্রকোনা, ময়মনসিংহ, শেরপুর ও সুনামগঞ্জের হাজং গ্রামগুলোতে ছুটে চলেছেন আনন্দমোহন কলেজের ব্যবস্থাপনা বিষয়ের মাস্টার শিক্ষার্থী অন্তর। অন্তরের এমন আন্তরিক উদ্যোগে আপ্লুত 4 জেলার 11 উপজেলার অর্ধশতাধিক গ্রামের হাজং জাতিসত্তার আবাল বৃদ্ধ বনিতা বলছেন, এই চেষ্টায় মাতৃভাষার প্রতি মমতা বেড়েছে তাদের। এমনিতেই আমাদের হাজং জাতিগোষ্ঠী এই দেশে কম, যদি এইভাবে আমাদের ভাষাটাও হারিয়ে যায় তাহলে আমাদের এই জাতিটাই হারিয়ে যাবে একদিন। আমাদেরকে হাজং ভাষা শিখায়, আমরা শিখি। আমাদের অন্তর মামা আমাদেরকে আবার হাজং ভাষা শিখিয়ে দিতেছে। অন্তর হাজং যে গ্রামে গ্রামে গিয়ে চর্চা এই করাইতেছে, ওগুলো আর কি সরকার যেন সহযোগিতা করে। প্রাইমারি স্কুল যদি হাজং শিক্ষক নিয়োগ দেওয়া হয় তাহলে হাজং ভাষা টিকে থাকবে। টিউশনের টাকায় এই লড়াই চালিয়ে যাওয়া অন্তরের দাবি, হাজং ভাষার শব্দগুলো লিপিবদ্ধ করে প্রাক প্রাথমিকের পাঠ্যপুস্তক তৈরি করে শিক্ষার্থীদের দেওয়া হোক। আমাদের যে মাতৃভাষা হাজং সেটি প্রায় বিলুপ্তির পথে, কারণ বর্তমানে যে আমাদের ছেলেমেয়েরা শহরমুখী হচ্ছে তা প্রায় ভুলে যাচ্ছে নতুন প্রজন্মরা। তো আমি আমার টিউশনি টাকা দিয়ে দীর্ঘ 6 বছর যাবৎ বিভিন্ন গ্রামে গ্রামে গিয়ে এই ভাষা চর্চার চেষ্টা করছি। হাজং ভাষা রক্ষায় তারুণ্যের স্বপ্রণোদিত এমন উদ্যোগে সহায়তা করার চেষ্টা চলছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উনাকে সার্বিক সহায়তা করতে প্রস্তুত আছি। উনার যে ধরনের সহযোগিতা প্রয়োজন আমরা ওনার সাথে যোগাযোগ করব এবং উনার এই উদ্যোগকে আমরা আমাদের সরকারের অন্যান্য মহলেও জানানোর উদ্যোগ নেব। বাংলাদেশের শেরপুর জেলার নালিতাবাড়ি, ঝিনাইগাতি ও শ্রীবর্দী উপজেলা, ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলা, নেত্রকোনা জেলার সুসং দুর্গাপুর ও কলমাকান্দা উপজেলা এবং সুনামগঞ্জ জেলার সদর, ধরমপাশা, তাহিরপুর, বিশ্বম্ভরপুর ও দোয়ারা উপজেলায় অধিকাংশ হাজংরা বসবাস করেন। হাসান আহমেদ, ৭১। আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর বাফুয়া গোল্ডেন ইগল নার্সারি স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণের অনুষ্ঠান। সকালে স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠান। বাফুয়া সভাপতি ও গোল্ডেন ইগল নার্সারি কন্ট্রোলিং কমিটির চেয়ারপারসন সালেহা খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিমান বাহিনী বাসারঘাটের এয়ার অধিনায়ক, গোল্ডেন ইগল নার্সারির অধ্যক্ষ ও বাংলাদেশ বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষকবৃন্দ, ছাত্রছাত্রী এবং অভিভাবকরা। ছাত্রছাত্রীদের পরিবেশনা, মনোজ্ঞ ডিসপ্লে ও ক্রীড়া প্রতিযোগিতা উপভোগ করেন আমন্ত্রিতরা। পরে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করেন এবং ফটো সেশনে অংশ নেন অতিথিরা। মাদারীপুরের কালকেনির আড়িয়াল খাঁ নদে হঠাৎ করে বেশ কয়েকটি কুমিরের দেখা মিলেছে। এতে নদীর পাড়ে বসবাসকারী মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মঙ্গলবার উপজেলার আলীনগর ও পূর্ব এনায়েতনগর ইউনিয়ন সংলগ্ন আড়িয়াল খাঁ নদে কয়েকটি কুমির ভাসতে দেখেন এলাকার জেলেরা। পরে খবর পেয়ে ইউপি চেয়ারম্যান নিয়ামুল আকন ঘটনাস্থলে গিয়ে নদীতে জীবিত কুমির দেখতে পেয়ে তা মোবাইলে ভিডিও ধারণ করে প্রশাসনকে অবহিত করেন। এই ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাস জানান, নদীর দুই পাড়ের সবাইকে সতর্ক অবস্থায় থাকার জন্য নোটিশ জারি করা হয়েছে।